নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। সবাইকে আমাদের গুরুকুল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত, উত্তরবঙ্গ বলবো কি না জানি না, আমাদের রায়গঞ্জ তো বটেই, রায়গঞ্জের প্রত্যেকটি মানুষের হৃদয়ে বসে আছে আমাদের সঙ্গীত শিল্পী, আজকের অতিথি অসীম ভৌমিক। অসীমদা, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তোমাকেও স্বাগত এবং অনেক ধন্যবাদ। ধন্যবাদ RCTV-কে, সরি ভারত টিভিকে। ভারত টিভিকে অ্যাকচুয়ালি আমরা ভারত টিভিতে প্রতি বুধবার, তুমি তো হয়তো দেখেইছো, তোমাদের মতো গুরুদের নিয়ে আড্ডা মারি। আচ্ছা, 1 ঘন্টা। আচ্ছা, আড্ডায় থাকে গান, থাকে দর্শক, আর থাকি আমি। আচ্ছা, সত্যি কথা বলতে তোমার যে এই যে গানের জগতে বিচরণ, আমি জানি না তুমি মানুষকে দিয়েছো অনেক, পেয়েছো কি, কিন্তু তোমার যে ভালোবাসা, তোমার গানের প্রতি যে ভালো লাগার টান, মানুষ ডাকলেই তোমাকে এক ডাকে পেয়ে যায়। আজকেও আমরা ডেকেছি, তুমি চলে এসছো। সত্যি কেউ অবাক লাগে। আমার মনে হয় গানে যারা ডুবে আছে তাদের মনটা এইভাবেই থাকা দরকার। কারণ যদি একটু জটিল হয়, তাই না? কি বলো তুমি? একদম ঠিকই বলেছ। আসলে প্রসঙ্গে বলে রাখি যে সঙ্গীত এমন একটা জিনিস যে মানুষকে অনেক কিছু শেখায়, এবং হ্যাঁ, তবে সঙ্গীতের ভেতর থেকে নিতে হয় যে ভেতরে কী আছে, সেটা সবার পক্ষে জানা সম্ভব না। তার জন্য না, অনেকে নেয় কিন্তু তার অগোচরে, মানে অবচেতন মনে সে নিয়ে নেয়, সে জানেই না সে কি নিল। আসলে তুমি যেটা বলছো, তোমার সূত্র ধরেই বলছি যে নিজেকে রিসার্চ করতে হয় প্রথমে, তারপর তো আমি সঙ্গীতকে রিসার্চ করব। আমি নিজে কি সেটা জানতে হবে। আর গান বাজনা করতে গেলে তোমার এই কথার সূত্র ধরেই বলছি, যারা সত্যিকারের শিল্পী, শিল্পী তো অনেকেই আছে, একদম সত্যিকারের যারা শিল্পী সবার আগে তাদের খুব ভালো মানুষ হতে হয়। ভালো মনের না হলে, এটা বড় বড় শিল্পীরা বলে গেছে, যারা প্রবাদ প্রতিম শিল্পী, যারা পৃথিবী বিখ্যাত মানুষ, আমি তাদের ইন্টারভিউগুলো বর্তমানে দেখি বিভিন্নভাবে, মানে তারা যা বলে গেছেন আর কি, এবং বিভিন্ন ম্যাগাজিনে আমি দেখেছি যে খুব ভালো হৃদয় না হলে ভালো গায়ক বা গায়িকা হওয়া যায় না। এবং ভালো হৃদয় হলে গলা দিয়ে, মানে কণ্ঠ দিয়ে যে সুর বেরোয়, কণ্ঠ মানে সুর এবং স্বর, সেটা একটা অসাধারণ। কারণ আমরা তো অ্যাকচুয়ালি তো তাই, মনটা যদি জটিল হয়ে থাকে তাহলে গানটাও তো জটিল হয়ে যাবে, একদম জটিল হয়ে যাবে, মানে মাথায় থাকবে না মন। তো মন যদি অন্যদিকে ঘুরে থাকে তাহলে মাথায় তো গানটা ঢুকতে পারে, গান থাকবে না। আমি সেটাও বলছি না, আমি অন্যভাবে বলছি। সেটা তো আছে, একটা টেনশন থাকলে বা একটা চিন্তা থাকলে হয় না। কিন্তু কোনো মানুষ যদি, হ্যাঁ সব দিক দিয়ে সে ভালো আছে, কিন্তু মানসিকতা হয়তো তার অতটা সারল্যতা নেই বা সেই অতটা ফ্রি না, সেক্ষেত্রে কিন্তু সে পরিপূর্ণ সে শিল্পী হতে পারে। তোমার এই কথার সূত্র ধরেই বলি, তুমি তো দীর্ঘদিন বহু ছাত্রছাত্রীর সংস্পর্শে এসছো, তারা তোমাকে গুরু বলেই মানে। তোমার শিক্ষাদানের ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে এই যে সারল্য, মানুষের মনের সারল্যতা, এটা যদি না থাকে তাহলে গানটাও কিন্তু সরলভাবে মেলানো যায় না? কি বলবে? হ্যাঁ, সারল্য যদি থাকে, ওই যে যেটা বললাম আর কি, এই কথাটাকে বললাম যে যদি আমাদের মনে সারল্য থাকে, যদি সত্যিকারের মন থাকে, দেখবে আমরা বিদ্যাদেবী সরস্বতী আর তো 2 দিন পরে পুজো, হ্যাঁ ওনার পুজো, তো মা সরস্বতী, এখন যারা বিশ্বাস করে বা করে না, যারা ভগবানে বিশ্বাস না, আমি তাদের দিকে যাচ্ছি না, যারা বিশ্বাস করে একটা শক্তি আছে, তো দেখবে তার একটা আশীর্বাদ হয়তো পাওয়া যায়। তো আমার এই সারল্যটা, তো এই যে সহজ বা যারা আছেন আর কি, এটা যদি আমি স্টেজ প্রোগ্রাম ক্ষেত্রেই হোক বা কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে হোক বা আমি স্টুডেন্টসকে গান শেখাতে, আমি যদি সেই জিনিসটা আমি শো করি, অর্থাৎ আমি যদি দেখাই বাই হার্ট, কোনো অ্যাক্টিং না কিন্তু বাই হার্ট, বাস্তবতা, তাহলে আমি এটা দেখেছি আর কি। তাহলে ওই যে ছাত্রছাত্রী যারা আছে আমার,
সে যে বয়সেরই হোক না কেন। আমি বিশেষ করে শিশুদের দেখেছি, আমি খুব ছোটো ছোটো বাচ্চাদের গান শেখাই, ওরা যেন আমি গেলে তাদের ভীষণ আনন্দ, কারণ তাদের সাথে আমি ওই শিশুর মতোই মিশে যাই। একদমই এমনকি তাই। বা যারা আমরা এই গল্পে আসবো, হ্যাঁ। কিন্তু শুরুটা প্রতিদিন আমাদের একটা গান যদি না হয় অবশ্যই। তাহলে কিন্তু আড্ডাটা ঠিক জমে না। অবশ্যই। তো সামনে সরস্বতী পুজো, তুমি কি মায়ের গান দিই? অবশ্যই সরস্বতী মায়ের অবশ্যই। তুমি যে না, সরস্বতী পুজো বললে, আমি শুনবো, তুমি যেটা শোনাবে আমি সেটাই শুনবো, এবং আমার দর্শক বন্ধু যারা আছে তারাও শুনছে বা শুনবে। তুমি কি দিয়ে শুরু করছো? তাহলে সরস্বতী সেই গানটা দিয়ে শুরু করি না? কিশোর কুমারের একটা দুর্দান্ত গান আছে, আমারও তো গান ছিল সাথ ছিল মনে, আচ্ছা, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। চলো তাই হোক। আচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের স্টুডিওতে আমরা যন্ত্রানুষঙ্গ বিশেষ রাখিনি, কারণ আমরা তো আড্ডা মারবো এবং গানটা শুনবো। যন্ত্র তো শোনাই হয়, যন্ত্র তো শোনাই যাবে, কিন্তু গানটা শুনতে গেলে যন্ত্র ছাড়া শোনাটাই মনে হয় বেশি শ্রেয়। এখানে এইসব গান তো যন্ত্র মানে সঙ্গীত বাদ্যযন্ত্র যেগুলো থাকে সে তো ভালো লাগে, না থাকলে কোনো অসুবিধে নেই। না, আমরা তো সেভাবে শুনি, হ্যাঁ, কিন্তু এই শোনাটা একটা আলাদা মাত্রা। এটা আলাদা। এটা একটা ঘরোয়া বৈঠকি বা আমরা কোথাও গান গাইতে গেলে সবসময় সব কিছু থাকে না, আমরা তো খালি গলায় মানে কোনো কিছু ছাড়াও গান গাইতে পারি। একদম। হ্যাঁ? চলো। আমারও তো গান ছিল সাথ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আমারও তো গান ছিল সাথ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই, নিয়তির চেয়ে বড় কিছু কি গোনাই। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই, নিয়তির চেয়ে বড় কিছু কি গোনাই। ভালোবাসার রাজা রাজা নয় তো ভুবনে, আমারও তো গান ছিল সাধ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আমারও তো গান ছিল সাধ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। অসাধারণ একটা গান দিয়ে তুমি শুরু করলে। সত্যি খুব মনে পড়ে বিভিন্ন মঞ্চে তোমার যে পারফরমেন্স এবং দর্শকের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু একদম আরো অনেক দিন থাকবে। এটা তোমার কণ্ঠটা এখনো সেই মাত্রায় সেই লেভেলেই আছে। তোমাদের ভালোবাসা আর উপরের আশীর্বাদ। অ্যাকচুয়ালি যে কথায় আমরা ছিলাম, ওই যে সারল্য, সেই সারল্য মানে সরলতা, সেই সরলতা নিয়ে আমার কিছু প্রশ্ন। এই যে তুমি গান শেখাচ্ছ, শেখাতে গিয়ে তুমি বললে আমি আমার ছাত্রছাত্রীদের যেটা বলি যে এই গান শিখতে গেলে প্রথম মনটাকে সরল রাখতে হবে। এটা কিন্তু একটা শিক্ষা, এটা একটা থেরাপি। একদম খুব সুন্দর কথা বলেছ। কারণ আজকের ডেটে শিশু মনে আমরা জটিলতা ঢুকিয়ে দিচ্ছি। একদম ঠিক, তাই না? বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি। প্রথম তো আমরা ধরো যে ছোটবেলার থেকে তুমিও দেখেছো, আমরাও দেখেছি যে পারিপার্শ্বিক যে
চিত্রটা ছিল, মানে পাড়ার সবাই মিলে একটা ফাংশন করা, সরস্বতী পুজো করা। এখন পাড়ায় কোন ঘরে কে থাকে সেটা কিন্তু আমরা জানি না, অত্যন্ত জটিল। পাশের ঘরে যদি কিছু হয় আমরা তার পরের ঘরটাতে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে ভয় পাই। এটা কি সারল্য? না, সরলতা তাও না। সরলতা কোনটা? লোকটি কে বা কোথা থেকে এসছে আমার জানার দরকার নেই, বিপদে পড়েছে তার পাশে দাঁড়াতে হবে। আমার মনে হয় গান সেই শিক্ষাটা দেয়। এই যে তুমি শিক্ষাটা দিলে, তোমার অবচেতন মনে তুমি সেই শিশুটিকে সরল হওয়ার শিক্ষাটা দিচ্ছ, কি বলো? হ্যাঁ, অবশ্যই। প্রথমে তো তাকে এমনভাবে দেখাতে হবে আমাকে। এটা কিন্তু আমি সেটা আগেই বললাম যে এটা কিন্তু কোনো অভিনয় করে না, অন্তর থেকে। আমি যদি ভালো মানুষ হই তো আমার তো ভেতর থেকে আমার কাজকর্মগুলো বেরিয়ে আসবে, আমার ব্যবহারটা অটোমেটিক বেরোবে, প্রকাশ পাবে। তো সেই শিশু, যদি সে শিশু হয়, মাঝারি বয়সে, যে বয়সেরই হোক না কেন, বা সে আমার থেকে বয়সে বড় হতে পারে, আমার ছাত্রটা তো হয়, এটা তো বয়সের কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে সে তো প্রথমে দেখবে যে বা আমার গুরু যিনি এলেন ওনাকে দেখে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তার সাথে প্রথমে আমার যে কথোপকথন বা যে কথাবার্তাগুলো হবে, প্রথম দিনের কথা বলছি, তো সে তার মনটা যদি আমি জয় করে না নিতে পারি, হ্যাঁ, তাহলে তো হবে না। তারপরে যখন আমি শেখাতে থাকবো বা সে যতদিন শিখবে, তখন গানের সাথে সাথে আমি এটা করি। আমি গানের সাথে সাথে ভোকাল টনিক যেটাকে বলে, আমি অনেক কিছু নৈতিকতা শেখাই। তার জন্য তো আমাকে কেউ এক্সট্রা কিছু দিচ্ছে না বা এক্সট্রা কিছু পাচ্ছি না, কিন্তু আমি কেন দিই, কেন আমি এটা স্প্রেড করি ভালো ভালো জিনিস, যে আমি আজকে ভালো ভালো করে কিছু বলছি, শেখাচ্ছি এবং অনেক কিছু যদি দিতে পারি, একদিন কিন্তু ভাববে যে স্যার তো এসেছিল, কত ভালো ভালো কথা বলে গেছে, সেই সময় হয়তো বুঝিনি। অ্যাকচুয়ালি শিশু দিকে আমি বলি বা বয়স্কদের কথা বলি। ধরো বয়স্কদের ক্ষেত্রে মনটা ভীষণ বিষণ্ণ হয়ে আছে, শিশুদের ক্ষেত্রে মা বাবার খিটমিটি সবসময় লেগে আছে। তখন যদি তুমি এই থেরাপিটা দাও তার কাছে, তার মনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই পরিবর্তন হয়, আমি এগুলো বলি, আমি সব কিছুই বলি। যেমন অনেক বাড়িতে আমি দেখেছি যে তোর দ্বারা গান হবে না, ও হয় না। আমি দু একজন বাড়িতে আমি বলেছি তাদের বাবা মাদেরকে যে কখনো ডিসহার্টেড করবেন না, সবসময় উৎসাহ দেবেন, মানে পজিটিভ থিঙ্কিং, পজিটিভটা সবসময় বলবেন। যে হবে না কথাটা বলবেন না, হবে। তোর হচ্ছে না, হবে। তুই ফাঁকি দিস না, দেখবি তোর হবে, তুই করে। এই যে আচ্ছা, তোমার জীবনে এরকম হয়নি যে কোনো শিশু বা কোনো বাড়ির লোক যাকে তুমি গান শেখাতে গেছো, সে বাড়ির লোককে পছন্দ করছে না, তোমার কথাগুলো বেশি ভালো লাগছে? এরকম খুব একটা বেশি পাইনি। বাড়ির লোককে পছন্দ করছে না, বেশ সামান্য কিছু পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। যেমন একটা মেয়েকে আমি গান শেখাতাম, ও তখন 8-9-এ পড়তো। তো যেমন সবসময় মায়ের সাথে একটা ঝামেলা ঝগড়া, ও বাবা বাইরে চাকরি করেন, তো মা অবশ্য ভালোর জন্যই বলছে তাকে, কিন্তু মেয়ে যা হয় অল্প বয়স, একদম কথা শুনছে না, ও করছে। তো মা আসলে ভালো লাগছে না, আমি গেলে আমাকে বন্ধুর মতো মনে করছে। তো আমি ওর সাথে মিশে ওর মনটা জয় করে একটা কথাই বললাম যে মা তোমাকে যাই বলুক, সবসময় জানবে যে মা বাবা তোমার খারাপের জন্য বলে না। তুমি হয়তো এমন কিছু কাজ করছো বুঝতে পারছো না, সেটাই মা তোমাকে ধমকাচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা সঙ্গীত গুরু বা সঙ্গীত শিক্ষক, তার শুধু শিক্ষকতা মানে গান শেখাতে গেছি সেটাই, সেই ভূমিকাটাই কিন্তু যথেষ্ট নয়। না, সে কিন্তু একটা মানে একটু মানে বিচলিত হয়ে আছে মানসিক জায়গার থেকে, সেই ধরনের শিক্ষার্থীকে একটু মনটাকে বদলে দিতে পারে, নিশ্চয়ই পারে, এবং সেটা দেওয়া উচিত। এবং সেটা গল্পের মাধ্যমে সুন্দর সুন্দর কথা বলে। এই তো তোমার এই যে সঙ্গীত যারা আমরা লতাজি, আশাজি, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এদের জীবনের অনেক জীবনী মানে আমরা হয়তো পাঠ্য বইয়ে পাই না, সেটা তো তোমাদের কাছ থেকে পেতেই পারে তোমরা। অবশ্যই। আমি এটাও বলি, আমি আজকে ভারত টিভির আমি ক্যামেরার সামনে বলছি, সেটা তুমিও হয়তো জানো, অনেকেই জানে, যে কিশোর কুমার বা তুমি বড় শিল্পী কথা বলছো, অত্যন্ত সরল মনের ছিলেন, ভীষণ ভালো মনের ছিলেন, এত ভালো মনের ছিলেন এবং এত ভোলা ভালা খেয়ালি ছিলেন, যার জন্য দেখো কণ্ঠ, জীবনের শেষ দিন পর্যন্ত উনি যা গান করে গেছেন, কি কণ্ঠ, কি সেই কণ্ঠ, সেই সুর এবং স্বর আজও আমরা খুঁজে বেড়াই। সত্যি কিশোর কুমারকে আমরা কোনোদিনই হয়তো হারাতে পারবো না। না, উনি চলে গেছেন, অমর হয়ে আছে।
মানুষ তার গান আজও এত গান তৈরি হচ্ছে, হ্যাঁ। কিন্তু বারবার করেই আমরা কিশোর কুমার তুমি দেখবে এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা নতুন গান ছেড়েও ফাংশনে বা অনেক জায়গায় দেখছে টিভিতে, তারা সব কিশোর কুমারের গান গাইছে, যেমনই গাক। হ্যাঁ, অনেক রিমিক্স করে মেয়েরাও গাচ্ছে একদম, এবং একদম। তারা কিশোর কুমারের গান গিয়ে কিন্তু একটা জায়গায় চলে যাচ্ছে। একদম তাই। কারণ কিশোর কুমার যা গান করে গেছেন, কাউকে ছোট করছে না, তারা তো আচ্ছা, অসাধারণ। তুমি তো একটা সময় কিশোর কুমারের বহু গান, মানে বহু পুরনো গান, যে গানগুলো আমি তোমার মুখ থেকে হয়তো আমি প্রথম শুনেছি। আমি কিশোরের অত ভক্ত ছিলাম না, কিন্তু ভক্ত ছিলাম না বললে অনেকেই হয়তো আমাকে তেড়ে আসবে, হয়তো অতটা না, আমি শোনাটা কম হয়েছে। হ্যাঁ, শোনাটা কম। কিছু কিছু গান তোমার কাছ থেকে শুনেছি যেটা মনে হয়েছে এটা প্রথম শুনলাম। এইরকম কিছু গান তোমার এই মুহূর্তে মনে পড়ে? হ্যাঁ, এরকম দেখো, গান তো অনেক ভালো ভালো আছে কিশোর কুমারের, যেগুলো লোকে অনেকে জানেই না, অনেকে শোনেই নি, কিন্তু অসাধারণ। আমার এরকম প্রচুর গান জানা আছে। একটা গান তো না, অবশ্যই। আসলে কিশোর কুমারকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। কিশোর কুমার, লতাজি, আশাজি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, আমরা কিন্তু এই গান নিয়েই আমাদের গানের যে ভেলা, আমরা বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ বারবার করে ওই গানগুলোই আমাদের অবচেতন মনে আমরা ডিমান্ড করে থাকি। অবশ্যই। চলো সেই গান। চলো, কিশোর কুমার একটা গান গাইছে, অন্তরা থেকে। এটা হয়তো তুমি জানো। तस्वीर बनाए क्या कोई लिखे तुझ पे कविता, किरणों का संग करते हैं, কথাগুলো ভুলে যাচ্ছে। মনে যেটুকু আসছে করো না, কোনো অসুবিধা নেই। जीवन से भरी आहा। तेरी आंखें मजबूर करे जीने के लिए सागर भी तरसते रहते हैं, तस्वीर तेरी जीने के लिए जीवन से भरी तेरी आँखें। যেমন আরেকটা গান, बनी सोनी है जिंदगी बड़ी सोनी है, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बात में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। কত অমর সৃষ্টি। অসাধারণ যে গানগুলো তৈরি হয়েছিল, সেই গানগুলো কিন্তু সত্যি এখন মঞ্চে গাইলে, সেদিনই যেমন এক শিল্পী আমরা মঞ্চে দেখছিলাম, সেই পুরনো নতুন গানগুলো তার নিজের গাওয়ার গান যখন গাইছে, তখন দর্শক শ্রোতারা কিন্তু অতটা তাকে মানে সাপোর্ট দিচ্ছে না। যখনই পুরনো গানে আমরা চলে যাচ্ছি, তখন দর্শক শ্রোতায় আহা আহা করে উঠছে। একদম। যারা গান বাজনা নিয়ে থাকে তাদের মন খুব কোমল হয়, খুব কোমল হওয়া উচিত হয়। তোমারও কোমল। আমার তো এটা গুণ না দোষ, আমি কি বলবো যে তুমি একদম, মানে এটা গুণ গুণ
এটা মানে সেটা তোমরা এটা বলতে এটা পারো। এটার মধ্যে কোন মানে কোনো ভেজাল নেই, মানে কেউ বলবে না আসল যে কথা কি, তুমি যেটা বলছো, অসীমদা জটিল না। ভালো- আমি যেটা বলতে চাচ্ছি, হুম, এই যে কোমল হৃদয় যাদের আছে, হুম, যারা সঙ্গীত জগতে আছে, হুম, তারা খুব চট করে প্রেমে পড়ে যায়। হুম। তুমি কি পড়েছিলে? যদি এই কথা বলতে হয়, আমার জীবনে অনেক অনেক গল্প আছে আচ্ছা। যেটা কেউই জানে না, আচ্ছা। কাউকে শেয়ার করিনি। প্রেম অনেক রকম হয়। প্রেম অনেক রকম হয়। আমি বলছি, সঙ্গীত জগতে আমি তো জানো বাইরে ছিলাম অনেক বছর। হুম। তো বাইরে বলো বা আমার এই শহরে বলো বা আরও অন্যান্য জায়গায় বলো, আমি যেখানে গেছি সঙ্গীত তো বটেই, এবং তার সাথে আমার বিহেভ, যেটা আমার ন্যাচারাল। ন্যাচারাল বিহেভ। তো এই জিনিসটাতে আমি অনেক বড় বড় মেয়ের প্রেমে পড়েছি। মেয়েরা পড়েছিল না তুমি পড়েছিলে? মেয়েরা পড়েছে। মেয়েরা পড়েছে। হ্যাঁ, মেয়েরা পড়েছে। আচ্ছা। এটা অন গড বলছি। না না না, হ্যাঁ, সেই এটা আমি বলছি, আমি কাউকে কোনো প্রপোজ বা প্রেম করবা কোনো কিছুই বলিনি, বন্ধুর মতো, বান্ধবী। এটাই বোধহয় হয়। হুম। এই যে তোমার কণ্ঠ আজকে যে জায়গায় আছে, আমার মনে হয় আজ থেকে 10 বছর পিছিয়ে যদি যাই, তখন নিশ্চয়ই আরও ধার ছিল তোমার কণ্ঠে। তোমার সেই সময় একদম যৌবন, হ্যাঁ। একটা মানে ভরা যৌবনে তুমি ছিলে। তারপর আস্তে আস্তে মানে ধীরে ধীরে মানুষের বয়স বাড়ছে, বাড়ে। বয়সের টানে, কিন্তু অনেকের দেখেছি গান নষ্ট হয়ে যায়। তোমার গান কিন্তু সেই জায়গাতেই পড়ে আছে। এটা তুমি বলছো, এটা কিন্তু আমাকে এখানেও অনেক বলেছে, বাইরেও বলেছে, কলকাতাতেও বলেছে। তার জন্য কি প্রতিদিন নিয়মিত রেয়াজ করো তুমি? না, সেই সময়টা পাই না। বরঞ্চ আগে যেমন দুবেলা রেয়াজ করতাম, মা বকতো রেয়াজ করতে হবে। সবথেকে বলে রাখি যে, যেটা অনেকেই জানে না, একমাত্র বাড়ির লোক ছাড়া, আমি কোনোদিন গান শিখে গায়ক হইনি। আচ্ছা। কোনোদিন আমি গান শিখে গায়ক হইনি, এবং আমার দিদিও তাই। দিদিও খুব ভালো গাইতেন, এবং আমার মা যা গাইতেন, তুমি আমার কণ্ঠে যা গান শুনছো, এটা আমি রায়গঞ্জে অনেককে বলেছি বড় বড় অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের স্টেজে বলিনি, উদ্যোক্তাদের বলেছি যে আমি যা গাইছি বা আমার যা গান শুনছো, আমি মায়ের 10% পেয়েছি। আচ্ছা। তাহলে মা কি গাইতেন? এটা আমাদের বংশ পরস্পরায়, আমাদের মামাবাড়ি হেরিডিটি। আমি কোনোদিন গান শিখে গায়ক হইনি, তার কারণ আমি যখন খুব ছোট্ট, তখন আমার গান শুনে একজন হারমোনিয়াম প্রেজেন্ট করেছিল, যেটা আজও বাড়িতে আছে, কারণ আমাদের কাঠিয়ারে বাড়ি ছিল। আচ্ছা। এবং তার যে বাবার হারমোনিয়াম, সেই জার্মান রিড, মেড ইন জার্মান রিড, আমাকে প্রেজেন্ট করেছিল, মানে দিয়েছিল। তখন আমি 3তে পড়ি। তো আমি হারমোনিয়ামটা যখন বাড়িতে এলো, আমি এসেই আমি গানটা বাজানো শুরু করলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাস্ট বাজাচ্ছি, মা রান্নাঘর থেকে ছুটে চলে এসছে, কে বাজাচ্ছে? কারণ মা দুর্ধর্ষ হারমোনিয়াম বাজাতে পারে, মাও কোনোদিন গান শেখেনি। আচ্ছা। তো ওই যে শেখা বা ওই যে করা, মা তাহলে আমার খুব হ্যাঁ। জানতে ইচ্ছে করছে যে এই যে তুমি যে আজকের ডেটে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো তুমি জানো, লোককে বা তোমার ছাত্রছাত্রীদের শেয়ার করছো, তাদেরকে তালিম দিচ্ছ, সেটা কবে থেকে শুরু হলো, মানে এটাই আমি- কিভাবে শুরু? এটা মাঝে মাঝে মনে করি, আজকেও মনে করছিলাম দিনের বেলা, এটা অনেক কাজ করতে করতে অনেক কিছু মনে পড়ে যায়। আমি তো কোনোদিন গান শিখিনি, গাইতে পারি, দিদিও তাই কোনোদিন গান শেখেনি, এবং দুর্দান্ত হারমোনিয়াম বাজাতে পারতো। হিন্দি গান, বাংলা গান যা হয় ছোটবেলায় খুব চিৎকার করে গাইতাম, পাড়াতে ধরে ধরে নিয়ে যেত, এই রাজু চল, আমার ডাক নাম রাজু পাড়াতে, পাড়ার ক্লাবের ছেলেরা নিয়ে যেতাম, লজ্জা পেতাম, ভয় পেতাম, কি করে গাইব, যাই হোক, এটা মানে ছিল। তোমার ওই নিজের থেকেই গান বেরিয়ে বেরিয়ে আসতো, এবং আমি গাইতে পারতাম, বাজাতেও পারতাম, সবই পারতাম। তো একদিন যখন বড় হলাম, তখন আমাদের স্কুলের বন্ধুদের নিয়ে একটা অর্কেস্ট্রা গ্রুপ খুললাম। আচ্ছা। হ্যাঁ, তো সেটা চণ্ডীতলা আমাদের গ্রুপ ছিল। সে আমার বন্ধু নাম অপু, অপুদের গ্রুপ যেটা ছিল আর কি, শিবা। হ্যাঁ হ্যাঁ, অপু মানে অপূর্ব শিবা, শিবা মিউজিক্যাল গ্রুপ হ্যাঁ, অপূর্ব সম্ভবত, বিশ্বাস। হ্যাঁ, সম্ভবত হ্যাঁ। সেই গান, সেই সেটাই আর দলটার কি, নাম ওদের ছিল। যে ক্লাব ছিল ধূমকেতু ক্লাব, যেটা জানোই। তো এই অপু, স্বপন, এরা আমাদের সব ছোট্টবেলার বন্ধু, এবং অপু ড্রাম সেট বাজাতো। তো অপুর বাড়িতে আমাদের প্র্যাকটিস হতো, অপুর বোন অনিতা বিশ্বাস গাইতো। তো অনিতা, অপু, এরা সব বন্ধু ছিলাম, ছোটবেলার বাচ্চাকালের বন্ধু। তো আমরা যাই হোক, তখন তো কিছু ছিল না, একটা আমরা ড্রাম সেট অতি কষ্টে ম্যানেজ করে টুকটাক আমরা অনুষ্ঠান শুরু করলাম।
তো যেতাম আর কি, আমি অনিতা গাইতাম আর অপু ড্রাম বাজাতো, স্বপন ট্রিপল গঙ্গ বাজাতো, ব্যাস এই আর কি। হ্যাঁ, তো এইভাবে প্রোগ্রামগুলো করতাম। কিছুই ছিল না, ইনস্ট্রুমেন্ট বলতে কিছুই ছিল না, তাতে কাঁপাকাঁপি। তখন সেই সময় ধরে না তোফা, সারাবি এসব আমাদের সময় বেরিয়েছে গানগুলো। হ্যাঁ, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, সেই সময়কার গান। তো তুমি গানটা আজ পর্যন্ত কি কারো কোনো গুরুর কাছে? এইবার বলছি তোমার এই কথা সূত্র ধরে, তো বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করতে বেরোতাম, কি আনন্দ। আচ্ছা, একবার বিধাননগর মাঠে অনুষ্ঠান করছি, আচ্ছা, যেখানে পুজোটা হয়, সেখানে সে অর্কেস্ট্রা চলছে। তো আমরা গেছি, ওই ছোটোখাটো অর্কেস্ট্রা নিয়ে গান বাজনা করছি। তো আমি তখন স্টেজে উঠে গাইছি, ওরা বাজাচ্ছে। সে সময় আমি দেখলাম আমার দিদি তখন রিসেন্ট গান শেখা শুরু করেছে। আচ্ছা, আচ্ছা, ও দিদিও জাস্ট ও তো মা ওকে জোর করে গান শেখানো শুরু করলো, যে শেখ মাস্টারমশাই গান শেখাতেন, অর্থাৎ দিলীপ সেন, শ্রদ্ধেয় স্বর্গীয় দিলীপ সেন, উনি আসতেন গান শেখাতেন দিদিকে। তো আমি দেখলাম উনি ধুতি পাঞ্জাবি পরিহিত, উনি যে ড্রেসটা পরতেন একদম, উনি ওই সাইকেল নিয়ে উনি যাচ্ছিলেন, উনি দাঁড়িয়ে, আমি কিন্তু স্টেজে গাইছি আর ওই বিধাননগরের রাস্তায় উনি না সাইকেল থেকে নেমে আমার গান শুনছে, উনি শোনেননি। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমার তখন লজ্জা লাগছে, আমি কিন্তু কন্টিনিউ গাচ্ছি, কিন্তু আমি ভাবছি চোখটা তোমার মাস্টারমশাই গান শুনছে। তো যাই হোক, মাস্টার কিছুক্ষণ গান শুনলেন, চলে গেলেন। আমি কিশোর কুমারই কোন একটা গান, যে গানটা করছিলেন আজও মনে আছে। কি গান দিয়ে শুরু করেছিলাম? নীলে অম্বর কো দো নैना, এই গানটা গাচ্ছিলাম। আচ্ছা, তো সেই সময় গানটা কেটে তারপরে আমি তো বাড়িতে চলে এসেছি, ঠিকই আছে। মাস্টারমশাই গান শেখাতে এসছে, দিদিকে শিখে যাই না। গান শেখানোর পরে দিদি আমাকে বলছে, উনি চলে গেলেন, মাস্টারমশাই বলে, রাজুর গান তো শুনলাম, ও তো ভালোই গায়, ও তো কোনোদিন শুনিনি এই ভাত, ভালো গাইতে, ওকে বলো ক্লাসিক্যাল শিখতে। ক্লাসিক্যাল শিখলে অনেক দিন গলাটাকে ধরে রাখতে পারবে এবং আরও ডেপথ হবে, আরও সুন্দর গাইতে পারবে। দিদি আমাকে কথাটা বলল। এবার দিদি ক্লাসিক্যাল করে, ঠিক আছে, শুনি, সারেগামা করছে, এ করছে, রাগগুলো ভালোই লাগে। তো শুনলাম, শুনে দেখলাম যে না, কথাটা খারাপ বলেনি, ক্লাসিক্যাল মানে কিছু একটা। তো এটা যদি শিখে, আমার অ্যাকচুয়ালি তখন হিন্দি, বাংলা, আধুনিক এইসব সিনেমার গান, মানে তোমার তখন মনে হলো যে না, এবারে আমার গানটা শেখাটা দরকার। ওই যে আমি কেন শিখলাম, ক্লাসিক্যালে ভালো হবো বলে কিন্তু গান শেখা শুরু করলাম না, আমার এই গানগুলো যেন আরো উন্নতি হয়, তার জন্য আমি ক্লাসিক্যালটাকে শেখা শুরু। তার মানে তুমি আজকে বলতে চাইছো আমাদের আড্ডায় যে মানে যারা গান গায় তাদের প্রত্যেককেই অবশ্যই গান শেখা দরকার। অবশ্যই, মানে ক্লাসিক্যাল মানে যেটাকে আমরা গ্রামার বলি, ব্যাকরণ বলি, এই ব্যাকরণ। আর তুমি তখন গান শেখা শুরু করলে তখন থেকে আমি অনেক বড় হই, তখন আমি অনেক বড়, যেই সময় আমরা গান শেখার কোনো বয়স লাগে না, না না, কোনো বয়স নেই। আমি তখন দিদিকে বললাম যে আমি গান শিখবো, বলে তুই শেখ। দিদি এইটুকুই বললো, আর বেশি কিছু বললো না, যে শেখ, ব্যাস বলে ও তো ওর কাজে চলে গেল, কাজে মানে বাড়িতে আর কি এটা ওটা করছে। তো আমি চিন্তা করলাম, আমি কিন্তু কথাটাকে লুফে নিলাম, যে আরে আমাকে তো বড় গায়ক হতে হবে, স্টেজ সিঙ্গার হতে হবে, কিশোর কুমারের গান গাইতে হবে, রবির গান গাইতে হবে, যেগুলো বেরোচ্ছে। তোমার বড় গায়ক হতে হবে, তুমি হয়তো নিজেই ফিল করনি। তুমি আজকে মঞ্চে যখন গাইছো তখন তুমি একজন সিঙ্গার, সঙ্গীত শিল্পী তখন বলে না, তখন সিঙ্গার। সঙ্গীত শিল্পী কথাটা কিন্তু খুব কমই ব্যবহার করি, একদম কম বলি। আর তারপরে তোমার পরিচয় হলো গানের মাস্টারমশাই, অর্থাৎ সঙ্গীত গুরু অসীম ভৌমিক। তুমি যেটুকুই শিখেছো, তোমার যে কটাই ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে তুমি এই গানের যে বিষয়টা, সেটা তো তুমি ছড়িয়ে দিচ্ছ। তাহলে কি তুমি বলবে যে গান শেখা বিষয়টা যারা ভাবেন যেটা সত্যি একটা ফালতু ব্যাপার, একটা এন্টারটেন, তোমার মধ্যে কি এই কথাটা তুমি মেনে নিতে পারো? না, এটা মেনে নিতে পারি না। এটা খুব দারুণ কথা বলেছো। দেখো, আমি প্রত্যেকটা স্টুডেন্টসকে একটা কথাই বলি, যে তোমরা গান শেখো বা না শেখো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু একটা জিনিস আমি ওদের ইনজেক্ট করি ব্যাপারগুলো বলে, যে তোমরা হয়তো জানো না
গান কিন্তু একটা ইনজেক্ট না, তুমি তাদেরকে ভেতরে ঢোকানো, মনের ভেতরে ঢোকানো, মানে সত্যি ব্যাপার। হ্যাঁ সত্যি ব্যাপারটা ইনজেক্ট, এই বললাম যে আমি যদি ব্যাপারটা ওদের ভেতরে ইনজেকশনের মধ্যে পুশ না করে দিই, বুঝতে পারবে না তো। আমি বললাম দেখো তোমরা গান শেখো না শেখো সেটা তোমাদের ব্যাপার, গার্জিয়ানদেরও বলি গায়ক গায়িকা হওয়ার জন্য গান শেখার দরকার নেই, একদমই তাই। ভাগ্যে থাকলে তুমি অনেক দূরে চলে যেতে পারছো পরে। কেন গান শিখতে বলছি, গান শিখলে কতগুলো লাভ আছে, এটা আমার কথা না, সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স, এটা অনেক দিন অনেক ডাক্তারের মুখে আমি শুনেছি সেটা টিভিতে, যে সঙ্গীত একটা থেরাপি, মিউজিক থেরাপি যেটা আজকাল চিকিৎসা হচ্ছে, গানের মাধ্যমে শরীরের বিভিন্ন অর্গান খুব ভালো হয়, শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে। ঘুরে ফিরে সেই আমরা চলে যাচ্ছি কিন্তু বিজ্ঞানের দিকে। বিজ্ঞানে মানে আমরা যারা গান করতে বাধা দিই, মানে পড়াশোনার দোহাই দিয়ে স্টুডেন্টকে এই গান থেকে সরিয়ে নিয়ে যায়, তারা একটু মনে হয় বিষয়টা বিবেচনা করবেন। এই সঙ্গীত কিন্তু একটা শিশুর বা মানসিক বিকাশে ভীষণ সহযোগিতা করে। একদম ঠিক। আমরা পরের কথায় যাব, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আচ্ছা, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে রয়েছে আজকের অতিথি অসীম ভৌমিক। সত্যি খুব ভালো লাগছে অসীমদা যে গানগুলো তুমি দিচ্ছ আজকের মঞ্চে। এই ধরনের গান খুব কমই পাওয়া যায়, লারেলাপ্পা ছাড়া না, ভালো লাগে না। তো অনেকক্ষণ আমরা কথা বলেছি, বিরতিও নিয়েছি। একটা পুরনো দিনের সেই গান গাচ্ছি কিছু যদি শোনাও। নিশ্চয়ই, বেশ কিছু গান আছে যারা সঙ্গীত নিয়ে কালচার করেন,
তারা হয়তো এসব গান শুনেছেন, সে যে বয়সে হোক না কেন। এবং তার মধ্যে থেকে একটা দুটো গান আমি বেছে নিয়েছি। যেমন একখানা গান গাইছি, আধুনিক গান, পিন্টু ভট্টাচার্য। আচ্ছা, এটা খুবই সুন্দর গান এবং উনি যে পিন্টু কটা- ভট্টাচার্যের যে গানগুলো সত্যি প্রত্যেকটাই তো মানে অসাধারণ সৃষ্টি। অসাধারণ সৃষ্টি। এবং আমি একটা গান তোমার গলায় শুনেছিলাম, ওই মনে আছে কি না, এক তাজমহল গড়। হ্যাঁ, আমি সেটাই মনে মনে ভাবছিলাম, সেটাই গাইবে? সেটাই গাই। চলো সেটাই শোনা যাক, মানে অসাধারণ একটা সৃষ্টি। এটা আমার ছোটবেলার পিন্টু শোনা, তো ছোট থেকে শোনা, তো একটা নস্টালজিক ব্যাপার হয়ে গেছে। একদম। চলো। হ্যাঁ, তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, হ্যাঁ তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া লেগে স্মৃতির অলংকারে ঢেকে, তাকে আরো অপূর্ব করো, এক তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না উঠো তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জেলে মনের জ্যোৎস্নাটুকু ফেলে, ওকে আরো অপূর্ব করো, হ্যাঁ তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, হ্যাঁ তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। এই যে গানগুলো সত্যি যখনই কেউ না কেউ গেয়ে ওঠে, তখনই কিন্তু একটা মানে নস্টালজিক হয়ে পড়া হয় আমাদের। আমি জানি না তোমার মঞ্চে গিয়ে কি ধরনের গান তুমি বেশি পছন্দ করো, বেশি সাবলীল মনে হয় তোমার কাছে। অ্যাকচুয়ালি সব গানই তো তোমার ভালো লাগে, কিন্তু তার মধ্যেও একটা বিশেষ ভালো লাগার জায়গা আছে। নিশ্চয়ই। সেটা কোনটা? দেখো, মঞ্চ তো বিভিন্ন রকমের হয়। মঞ্চ অ্যাকচুয়ালি তোমাকে শ্রোতার উপরে নির্ভর করে চলতে হয়, শ্রোতার উপর নির্ভর করে চলতে হয়। কিন্তু মঞ্চ যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, সেখানে তুমি কি গাইবে? দেখো, মঞ্চে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি হিন্দি বাংলার বিষয় যেরকমই গান হোক, আমি খুব মেলোডি গান পছন্দ করি। আর এই জন্যই এই পছন্দ করো বলেই মেলোডিটা তোমার গলায় আসে। আমি তোমার দর্শকের সামনে মানে তোমার প্রশংসা করার জন্য এটা বলছি না, বলছি এটাই যে এটা একটা সত্যিকারই রায়গঞ্জের মানুষের কাছে একটা বিষয় যে অসীম ভৌমিকের কণ্ঠ একটা অদ্ভুত মাদকতা আছে।
আমি রায়গঞ্জের কোনো একটি মঞ্চে দূর থেকে তুমি গাইছো, তখন তোমার হারমোনিয়াম প্লেয়িং, আমার মনে হয় তুমি তোমার সেই যে হারমোনিয়ামের কথা বলছিলে সেটাই বাজাচ্ছিলে। অদ্ভুত লাগছিল, অদ্ভুত, মানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, শুধুমাত্র একটা তবলা আর হারমোনিয়াম বাজছে আর একটা ব্যান্ড বাজছে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় তো খুবই কম, তোমাকে একদিনে তোমার সব কথা শেষ করা যাবে না, কথা দিতে হবে যে আরও অন্তত মাঝে মধ্যে আমাদের সাথে একটু আড্ডা মারতে আসবে। অবশ্যই আসবে। এই মুহূর্তে খুব লোভ হচ্ছে তোমার আরও একটি গান, তুমি লতাজির বহু গান, কি বলে, গুলজার হোসেনের বহু গান বিভিন্ন সময় মঞ্চে গেয়ে ওঠো, এরকম কোনো গান একটা শোনাবে কি? লতাজির গান বলছো তো? যদিও আমি গানগুলো ভীষণ ভালো লাগে, হ্যাঁ, আমি দেখছি তুমি যখন বললে, আমি জানি হয়তো কথাগুলো হ্যাঁ হয়তো হ্যাঁ মনে থাকে না, যেমন এটা তো বলাতে একটা বেরিয়ে গেল যে যেমন একটা গান আছে, আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে, একটা লতা মঙ্গেশকরের গান আছে। আরেকটা গান আমার খুব মনে পড়েছিল, হ্যাঁ, পাষাণের বুকে লিখো না তোমার নাম, এই ধরনের একটা কিছু গান তুমি একটা করেছিলে। ও এটা হচ্ছে পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, এটা কি নজরুল গীতি, মোহাম্মদ রফির? না, এটাও নয় না? না, ঠিক আছে, তুমি যে গানটা এই মুহূর্তে ভাবছো, হ্যাঁ, তোমার একটা শোনাও। মানে আসলে তোমার এই কণ্ঠে যে গানগুলো ভীষণ ভীষণ নাড়া দিচ্ছে আমার এবং আমার দর্শক যারা আছে। লাস্ট এই গানটা দিয়ে আমরা হয়তো আজকে শেষ করব। হ্যাঁ, যেমন লতা মঙ্গেশকরের যেমন কতগুলো গান আছে, এই একটু আগেই আমি মনে মনে ভাবছিলাম একটা হিন্দি গানও তুমি বলছিলে, কি একটা গান জানো, সেটা নাম গুম জায়গা হতেই পারে, তাহলে করি। এটা তো লতা এবং ভূপেন্দ্র, হ্যাঁ, বেশ সুন্দর গান, একটা ক্লাসিক বেসের গান, এটা অনেকেই জানবে, খুব সুন্দর গান, মানে ভাবা যায় না আমি কতটা গাইতে পারবো, যতটুকু হয় ওটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের সময় একদমই শেষ। দেখা হবে পরের বুধবার ঠিক সন্ধ্যে 7টায়। আমি জানি না সেদিন অসীমদা সময় দেবে কিনা, যদি দিতে পারে ভালো, নইলে অন্য কোনো গুরুর সাথে আমরা আড্ডা মারব। এই মুহূর্তে আমাদের শেষ গানে যাব, আমি অসীম ভৌমিক, তার কণ্ঠে যেটুকু মনে আছে তুমি সেইভাবেই করো, থাক না। আমরা বোধহয় গোটা গানটা গাওয়ার সময় হবে না, যাতে নাম গুম जाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज़ ही पहचान है गरे याद रहे नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज़ ही पहचाने हैं घर याद रहे। তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তোমার এই চলার পথ আরও সুগম হোক, মানুষের মনে দীর্ঘদিন ধরে বসে থাকো, কিশোর কুমার যেরকম বসে আছে, এভাবেই গেয়ে চলো। ভারত টিভি থেকে তোমাকে অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ জানাই আমরা সবাইকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দেখা হবে পরের বুধবার ঠিক সন্ধে 7টায়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।